হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি অডিয়েন্স রিসার্চের সেকেন্ড পার্টটাতে এখন আমি কথা বলব। এটাতে আমি আমি যে প্রপার রিসার্চ না করে যে আমি আমার যে ভুলগুলা হয়েছে এগুলা নিয়ে আমি কিছু কথা বলব। তাহলে আপনারা অন্তত এই ভুলগুলা থেকে আপনারা বা বা একটা সংশোধন করতে পারবেন নিজেদেরকে এবং এই ভুলগুলো আপনারা করবেন না। ঠিক আছে? তো এখন আসলে সবসময় সবাই সাকসেসের কথা শুনাইতে পছন্দ করে। কিন্তু আসলে ফেইলিউর গুলা থেকে কিন্তু অনেক কিছু শিখার আছে। ঠিক আছে? তো একটা সময় আমিও যখন বিভিন্ন ব্লগ পড়তাম বা বিভিন্ন জিনিস পড়তাম বা বিভিন্ন টিউটোরিয়াল দেখতাম তখন অডিয়েন্স রিসার্চ তারপরে হচ্ছে যে এই ফাউন্ডেশনাল পার্টগুলো আমি স্কিপ করে যাইতাম তখন। তো এগুলাকে আমার কাছে একটু অমূলক মনে হইতো। ঠিক আছে? তো পরবর্তীতে আমি যখন সাকসেস পাচ্ছিলাম না তখন থেকে আবার নিউ করে আবার এগুলা স্টাডি করে আমি নিজের ভুলগুলো সংশোধন করে পরবর্তীতে এগুলাকে আমি একটা সাকসেস রেশিওতে নিয়ে আসি। তো আমি আসলে মানে আমি তো বেশ অনেকগুলা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেছি এবং এখনো করি। তো আমার যে কয়টা মনে আসতেছে আমি সেগুলা নিয়ে আমি কিছু আলোচনা করব। তো আমি যখন আমি যেহেতু একজন ডিজাইনার, তো আমি যখন ডিজাইন শিখি বা শিখতেছিলাম তখন থেকেই আমার প্রিন্ট ডিজাইনটা খুব বেশি ভালো লাগতো। তো এইজন্য আমি ১ম যখন নিজের মার্কেটিং করা স্টার্ট করি বা শুরু করব তখন আমি ১ম এই টার্গেট করেছি প্রিন্টিং কোম্পানিগুলাকে। ঠিক আছে? এটা আসলে আমার একটা অবচেতন মনের একটা ডাটা। এটা একটা মনের একটা শান্তি। মানে মন থেকে আমাকে যেটা বলতেছে আমি সেটাই করতেছি। ঠিক আছে? যে আমার মন আমাকে বলছে যে প্রিন্টিং কোম্পানিগুলোতে তো প্রচুর পরিমাণ ডিজাইনের প্রয়োজন হয়। তাহলে আমি প্রিন্টিং কোম্পানিকে কেন টার্গেট করতেছি না। ঠিক আছে? তো আসলে এরকম মনের ডাটা দিয়ে কাজ করলে কিন্তু হবে না। আমাদের রিয়েল ডাটা দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? তো প্রিন্টিং কোম্পানিগুলোকে টার্গেট করলাম, তাদের সাথে কথা বলতেছি কিন্তু আমি কোনোভাবেই কিন্তু ক্লায়েন্ট পাচ্ছি না। ঠিক আছে? তো একটা ব্যাপার হচ্ছে প্রিন্টিং কোম্পানি যেখানে অলওয়েজ একজন ডিজাইনার থাকেই। কোম্পানি যত বড় ডিজাইনার অত বেশি থাকে ওইখানে। তো ওই জায়গাটাতে গ্যাপ খুব কম থাকে। হ্যাঁ? গ্যাপ থাকে না যে তা না। গ্যাপ থাকে যখন কোনো ডিজাইনার লিভে থাকে, ছুটিতে থাকে, সেটা ম্যাটারনিটি লিভ হইতে পারে বা বিভিন্ন কোনো অকেশনে ছুটিতে থাকে, তখন তারা মাঝেমধ্যে তারা ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে বা আ আ ডিজাইনারদেরকে হায়ার করে। তারপরেও তাদের চেষ্টা থাকে তাদের কান্ট্রির ফ্রিল্যান্সারদেরকে হায়ার করতে যেন তারা ইনস্ট্যান্ট হেল্প করতে পারে। কারণ তাদের প্রিন্টিং এর যেকোনো ধরনের প্রয়োজনীয়তা আ তার এখনই এটা সলভ করতে হবে। ঠিক আছে? সে যদি এখন আমার সাথে কাজ করে একটা থার্ড কান্ট্রি ওয়ার্ল্ড এর একজন ডিজাইনারের সাথে যখন সে কাজ করবে তখন দেখা গেছে যে সে আমার সাথে যোগাযোগ করবে। আমি লাইনে থাকতেও পারি, নাও থাকতে পারি। নানাবিধ একটা সমস্যা এখানে ক্রিয়েট হওয়ার আ বা স ব্যাপার আছে। ঠিক আছে? তো এইজন্য তারা আসলে খুব বেশি একটা মানি ফ্রিল্যান্সার হায়ার করতে ততটা বেশি ইচ্ছুক না। ঠিক আছে? আপনি যদি বাংলাদেশেও প্রিন্টিং কোম্পানিগুলা বা ডিজাইন কোম্পানিগুলাতে যদি আপনি যান আপনি দেখবেন যে তাদের ইন হাউস ডিজাইনার আছে। ঠিক আছে? তো একটা জায়গায় যেখানে ইন হাউস পিপল থাকে এবং যেই কোম্পানির ইন হাউস ডিজাইনার রাখার মতো সামর্থ্য আছে তারা কিন্তু ফ্রিল্যান্সার কখনো হায়ার করবে না। ঠিক আছে? কারা হায়ার করবে এটা কিন্তু আমাকে বুঝতে হবে। ঠিক আছে? তো এই প্রিন্টিং কোম্পানিগুলোকে আমি যখন টার্গেট করছি আমি টোটালি অনেক একটা পরিমাণ টাইম দিছি। কারণ হচ্ছে যে তখন আমরা ফ্লায়ার ডিজাইন করতাম, ব্রুশিয়ার ডিজাইন করতাম, বিজনেস কার্ড করতাম এবং তাদের প্রচুর পরিমাণে এগুলার প্রয়োজন হইতেছে এবং আমি তাদের পেজগুলা Facebook পেজ, Twitter বিভিন্ন জায়গায় যখন ঘাঁটতেছি দেখতেছি তারা প্রচুর পরিমাণ ছবি আপলোড করে এবং তাদের প্রচুর পরিমাণ ডিজাইনের আসলে প্রয়োজন। এইসব চিন্তাভাবনা করা থেকে আমি তাদেরকে টার্গেট করলাম। কিন্তু আল্টিমেটলি আমি লাস্ট পর্যন্ত আমি তেমন একটা ক্লোজ করতে পারি নাই তাদেরকে। তারা আসলে এটার প্রতি ইন্টারেস্টেড না। ডিজাইনার হায়ার করতে ইন্টারেস্টেড না কখনোই। ২-১ সময় হয়তো এরকম হইছে যে তাদের ইনস্ট্যান্ট একটা জিনিস প্রয়োজন বা যেকোনো একটা প্রবলেমের কারণে তারা ওখানে এটা ফিল আপ করতে পারতেছে না। হয়তো নক করেছে, আমি করে দিয়েছি। তো কিন্তু আমার এই জায়গাটা কিন্তু একেবারেই একটা রং একটা ডিসিশন ছিল। ঠিক আছে? যে আমি আমার মনের ডাটা থেকে আমার মনে হইছে যে এরাই আমার ক্লায়েন্ট হইতে পারে। ঠিক আছে? তো আমরা যারা অ্যাজ ইউজুয়াল ফ্রিল্যান্সার বা আমরা যারা সার্ভিস সেল করি, আমাদের একটা মনের ভিতরে চিন্তা থাকে, আমাদের মনে হয় যেন যে কেউ আমার একটা ক্লায়েন্ট হইতে পারে। ঠিক আছে? এই এই যে কেউ হইতে পারে এই ব্যাপারটাই কিন্তু আমাদেরকে একদম ডিসমিস করে দেয়, ধ্বংস করে দেয়। ঠিক আছে? আমি Facebook এ যাবো, মার্কেটিং করব। এখন আমি জানি না আমি কাদের কাছে গিয়ে, কাদের সামনে গিয়ে আমি মার্কেটিং করব। ঠিক আছে? মানে আমার মনের ডাটা থেকে আমার মনে চাইলো আজকে আমি এন্টারপ্রেনিউর একটা গ্রুপে ঢুকলাম, কালকে আমি একটা রিয়েল এস্টেট গ্রুপে ঢুকলাম, পরশু একটা আ অন্য আরেকটা গ্রুপে ঢুকলাম। এবার ঢুকে আমি প্রতিদিন এটা সেটা করতেছি। আসলে আল্টিমেটলি আমার কোনো রেজাল্ট আসতেছে না। ঠিক আছে? তো এইভাবে আমি প্রিন্টিং কোম্পানিগুলোকে যখন টার্গেট করি আমি মানে আল্টিমেটলি এখান থেকে আমি কোনো ক্লোজই করতে পারি নাই। তো এই জায়গাটা, এই সময়টা আমি খুবই লস হইছে। তো এইটাকে আমি পরবর্তীতে কিন্তু রিসার্চ করে বাহির করছি যে আসলে তারা কেন হায়ার করে না, যেটা আমি এতক্ষণ বললাম যে যে ব্যাপারগুলো তাদের থাকে। ঠিক আছে? তো এটা আমার একেবারেই টোটালি একটা রং ইন্ডাস্ট্রি আমি ধরে ফেলছিলাম। তো এটাতে আমি একবারেই টোটালি 0। ঠিক আছে? সেকেন্ড আরেকটা ইন্ডাস্ট্রি যদি আমি বলি, আমি রিয়েল এস্টেট এজেন্টকে টার্গেট করেছিলাম। ঠিক আছে? তো রিয়েল এস্টেট এজেন্টদেরকে আমি টার্গেট করেছিলাম এইজন্যই তাদের প্রচুর পরিমাণ প্রিন্ট ডিজাইনের প্রয়োজন হয়, তাদের পোস্ট কার্ড প্রয়োজন হয়, তাদের প্রপার্টি ব্রোশিয়ার প্রয়োজন হয়। এরকম হাবিজাবি অনেক জিনিসের প্রয়োজন হয়। নেম কার্ড, লোগো এরকম প্রয়োজন হয়। তো রিয়েল এস্টেট এজেন্ট যারা তারা খুবই
অল্প পরিমাণ টাকা ইনকাম করে, হ্যাঁ? এবং তাদের ডিজাইনের পিছনে তেমন কোনো বাজেট থাকে না। তো ঠিক আছে? তো এগুলো তো আমি পরবর্তীতে রিসার্চ করে আমি বাহির করছি। তো ১ম অবস্থায় যখন আমি তাদেরকে রিচ আউট করতেছি, আমি বলতেছি যে আমার এই সার্ভিসটার প্রাইস $৩০০ থেকে $৫০০। ওরা তো আমাকে ডিরেক্ট না করে দিতেছে এবং আমাকে বলতেছে যে এটা তাদের ইনকামই হয় না তাদের এরকম। ঠিক আছে? তাদের হয়তোবা যারা রিয়েল এস্টেট এজেন্ট থাকে তারা হয়তোবা বছরে ২-১ টা প্রপার্টি সেল করে ওখান থেকে তারা একটা কমিশন পায়। অনেকে এটা সাইড ইনকাম হিসেবে করে। বিভিন্নজন বিভিন্নভাবে করে। ঠিক আছে? তো দেখা গেছে রিয়েল এস্টেট এজেন্ট যারা তাদের এইটার পিছনে তেমন একটা বাজেট থাকে না। তারা হয়তোবা বছরে ২-১ বার হয়তো পোস্ট কার্ড করে বা অন্যান্য যেকোনো জিনিস তাদের খুব বেশি একটা প্রয়োজন হইতেছে না। ঠিক আছে? তো আমি যখন সার্ভে করা স্টার্ট করলাম তখন তারা বলতেছে যে তাদের ডিজাইনের পিছনে সর্বোচ্চ বাজেট থাকে $20 থেকে $30, $50। মানে $50 তাদের জন্য খুব বেশি। ঠিক আছে? তো আমি সেখানে তাদেরকে $৩০০ থেকে $৫০০ সার্ভিস অফার করতেছি। এটা তো তারা কোনোভাবেই আমার এই সার্ভিসটা নিচ্ছে না। ঠিক আছে? তো এইটাকে আমি আবার পরে একটা সাকসেসফুল পর্যায়ে নিয়ে গেছি। সাকসেসফুল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যেটা করতে হইছে, আমি তাদেরকে নিয়ে রিসার্চ করে দেখলাম যে কাদের বাজেট আছে এবং কারা একটা ডিজাইন, কনটেন্ট বা একটা সার্ভিসের পিছনে কাদের একটা বাজেট থাকে। ঠিক আছে? তো পরবর্তীতে এটা রিসার্চ করে আমি দেখলাম যে মোটামুটি যারা কমার্শিয়াল রিয়েল এস্টেট নিয়ে কাজ করে তাদের একটা পরিমাণ বাজেট থাকে একটা মার্কেটিং এর পিছনে বা এরকম একটা ডিজাইনের পিছনে। ঠিক আছে? যেমন একটা কমার্শিয়াল যারা কমার্শিয়াল স্পেসগুলো নিয়ে কাজ করে, বড়, বড় কমার্শিয়াল স্পেস যেখানে সুইমিং পুল থাকবে, মানে বড়, বড় ইন্ডাস্ট্রিগুলো নিয়ে যারা কাজ করে। সাপোজ আপনি চিন্তা করেন ধরেন সাপোজ শাহরুখ খান একটা ফ্ল্যাট কিনবে বা বড় একটা জায়গায় একটা হাউস কিনবে একটা কমার্শিয়াল স্পেসের মতো জায়গা বা সেটা সি বিচের পাশে। ঠিক আছে? এখন সে একটা রিয়েল এস্টেট কোম্পানির সাথে যোগাযোগ করলো বা ওই যেই রিয়েল এস্টেট কোম্পানি তার সাথে কাজ করতে আসবে। ঠিক আছে? এখন তাদের যে মার্কেটিং ম্যাটেরিয়াল গুলা থাকবে বা ডিজাইন গুলা থাকবে। ঠিক আছে? সেগুলা যদি লো কোয়ালিটির হয়, ঠিক আছে? তাহলে কি এই তারা তাদের এই প্রপার্টিটা সেল করতে পারবে? এটা কিন্তু সম্ভব না। ঠিক আছে? অডিয়েন্সের উপর ডিপেন্ড করে তারাও কিন্তু জিনিসপত্র বানায়। ঠিক আছে? যেমন তারা চিন্তা করে যে আমার এই একটা প্রপার্টি আমি ব্যা $১-২ বিলিয়ন ডলারে সেল করব বা $১-২ মিলিয়ন ডলারে সেল করব। আমার প্রপার্টি ব্রোশে একটা ভালো একজন ডিজাইনার দিয়ে আমাকে একটা প্রফেশনাল ডিজাইন করাইতে হবে বা আমার যেই কনটেন্ট গুলা থাকবে এগুলো একজন ভালো একজন রাইটার দিয়ে আমি লেখাবো বা ফটোগ্রাফি করব। আমি একজন ভালো একজন ফটোগ্রাফার হায়ার করব। ঠিক আছে? শাহরুখ খানের কাছে যদি সে একটা নরমালি ফাইবার থেকে একটা লো কোয়ালিটির একজন ডিজাইনার হায়ার করে যদি সেই ডিজাইনগুলো বানায় তাদের কাছে দেয় তাহলে কিন্তু ফার্স্ট ইমপ্রেশনেই তাদের কাছে সে কিন্তু ফার্স্ট ইমপ্রেশনটাই কিন্তু তার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে এই যে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো বুঝতে হবে যে আসলে কার প্রয়োজন। তারা কমার্শিয়াল স্পেসগুলো নিয়ে কাজ করে, তাদের একটা বাজেট থাকে ডিজাইনের পেছনে যে হ্যাঁ আমি একটা ব্র্যান্ডিং এর পেছনে $৫০০, $১,০০০, $২,০০০ খরচ করব। কিন্তু পক্ষান্তরে একটা রিয়েল এস্টেট এজেন্ট তার বাজেটই থাকে $৫ থেকে $15-20। আমরা যেমন ফাইবারে দেখি যে রিয়েল এস্টেট লোগো লিখে সার্চ দিলেও আপনি দেখবেন যে ৫, ১০, $15 অনেকগুলো অর্ডার আপনি দেখবেন। মূলত তারা তাদের বিজনেস রেজিস্ট্রেশন করার জন্য বা যখন তারা নতুন একটা জিনিসে করে তখন তাদের একটা লোগোর প্রয়োজন হয়। তো তারা জেনারেলি এভাবে করায় নেয়। ঠিক আছে? তো এই যে আমি ১ম এ বুঝি নাই, রিসার্চ করি নাই যে তার বাজেট আছে কিনা, সে খরচ করতে পারবে কিনা। আমি আল্টিমেটলি সার্ভে করার পরে দেখতেছি যখন আমি পারতেছি না তখন আমি তাদেরকে সার্ভেস করে আমি দেখলাম যে তারা $২০-৩০ বেশি খরচ করতে চাচ্ছে না। তখন আল্টিমেটলি আমি দেখা গেছে আমার এই জায়গাটা কিন্তু একটা লস, একটা টাইম আমি ওয়েস্ট করলাম। ঠিক আছে? অনেকে আছে হতাশ হয়ে আর কাজই করে না। বলে যে আসলে এটা তো পসিবল না। ঠিক আছে? তো এটাকে আমি যখন কনভার্ট করে কমার্শিয়াল রিয়েল এস্টেটে গেলাম, তাদেরকে রিসার্চ করলাম, তাদের সাথে কাজ করলাম, তাদের বাজেট ভালো এবং তাদের সাথে আমি এখনো কাজ করতেছি। ঠিক আছে? তো এই একটা ইন্ডাস্ট্রি গেল। আরেকটা ইন্ডাস্ট্রি নিয়ে যদি আমি কথা বলতে চাই সেটা হচ্ছে ধরো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। তো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরকে টার্গেট করার কারণ হচ্ছে আমি মার্কেট প্লেসে যখন কাজ করতেছিলাম তখন বেশ কয়েকজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরের সাথে আমি কাজ করেছি। তো কাজ করার পরে আমি দেখলাম যে তারা খুব স্ট্রেট ফরওয়ার্ড, পেমেন্টটা খুব ভালো করে। বেশ কিছু তাদের ভালো কিছু দেখলাম যে তাদের ভিতরে কোনো হ্যাসেল নাই। ভালো করে কাজটা করে দিতেছি, তারা পেমেন্ট করে দিতেছে। কোনো মানে ঝামেলা নাই। তো আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরদেরকে টার্গেট করলাম। তাদেরকে টার্গেট করে আমি কাজ করা শুরু করলাম। এখানেও আমি ভালোভাবে ক্লোজ করতে পারতেছি না। আমি অ্যা ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরদেরকে টার্গেট করেছিলাম। তো ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরটা আমি যদি আপনাদেরকে সহজভাবে বুঝাই, একটা এরিয়াতে দেখা গেছে যে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে। যেমন আরো সহজভাবে যদি বুঝাই, যেমন আমরা মাঝে, মাঝে দেখি যে অনেক বিল্ডিং এর নিচে একজন যদি বিল্ডিংটা লয়ারের হয়, কোনো লয়ারের, তো দেখবেন যে নিচে সে একটা ছোট একটা রুম দেয় বা নিচতলাটা সে নিজে বসে প্র্যাকটিস করে নিজের এই জায়গাটাতে লয়ারের একটা রুম। তো সে একজন ইন্ডিপেন্ডেন্ট লয়ার। ঠিক আছে? তো আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যাদেরকে টার্গেট করেছি তারাও এরকম একজন ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। তারা হয়তো একটা এরিয়াতে থাকে। ওই এরিয়ার বিজনেসগুলোর ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো সে দেখাশোনা করে। ঠিক আছে? এখন তার আসলে খুব বেশি একটা ডিজাইনের প্রয়োজন হয় না। হয়তো বিজনেস যখন শুরু করছে তার একটা বিজনেস কার্ডের প্রয়োজন ছিল, একটা লোগোর প্রয়োজন ছিল। এতটুকুই তার আসলে ডেইলি নিডের মধ্যে ডিজাইনটা পড়তেছে না। ডেইলি নিডের মধ্যে। কোনো বছরে যদি একদিন সে করে, হয়তোবা ক্রিসমাস আসছে
সে তার ক্লায়েন্টদেরকে থ্যাংক ইউ কার্ড পাঠাইতে চাইতেছে বা কোনো একটা গিফট পাঠাইতে চাইতেছে, তখন হয়তো সে টুকটাক ছোট একটা ডিজাইন করে। এই ছাড়া কিন্তু তার অন্যান্য সময় কিন্তু তাদের তেমন একটা সার্ভিসের প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে? তো এই কারণে আমি তাদেরকেও আ আমি টার্গেট করে ফেইলিউর হইছি। পরবর্তীতে যখন আমি এটা রিসার্চ করলাম, রিসার্চ করে আমি যখন একটু বড় কোম্পানিগুলাকে যখন ধরলাম, যাদের কোম্পানির সাইজগুলা ১০, ১৫, ২০, ৫০ এরকম বড় একটা সাইজ যখন ধরলাম, তাদের পয়েন্টগুলা ধরলাম যে তাদের কি প্রয়োজন, কেন প্রয়োজন, তখন কিন্তু আমি তাদের কাছে আমার সার্ভিসটা আমি সেল করতে পারতেছি। তারা একটু বড় কোম্পানি যেগুলা, তাদের একটু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রয়োজন হয়। বিভিন্ন জায়গায় তারা সেমিনার করে। তো এইরকম মার্কেটিং ম্যাটেরিয়াল গুলা প্রয়োজন হয়, ফ্লায়ার প্রয়োজন হয়, ব্রোশিয়ার প্রয়োজন হয়। তো এই ব্যাপারগুলো যখন আমি রিসার্চ করে বাহির করলাম, তখন আমি মার্কেটিং করে আমি কিন্তু কি করলাম, আমি আমি আমার অফারটা আমি সেল করতে পারতেছি, আমার সার্ভিসটা আমি সেল করতে পারতেছি। তো আমি এখানে ফেইলিউর এর কথা বলার জন্য ভিডিওটা, তারপর আমি পাশাপাশি আ এগুলাকে সাকসেস করার করেছি কিভাবে ওইটাও আমি আসলে বলতেছি। তো এরকমভাবে আমি ইন্ডাস্ট্রিগুলাকে যখন আমি রিসার্চ করা ছাড়া আমি মার্কেটিং করেছি, আমি আল্টিমেটলি আমার রেজাল্ট কিন্তু 0 আসছে। তো যখন আমি প্রপার একটা রিসার্চ করে আমি যখন মার্কেটিং করা স্টার্ট করছি, তখন হয়তো আমি ১০ জনের সাথে কথা বলে আমি একটা ক্লায়েন্ট পাইছি। কিন্তু প্রিভিয়াসলি যখন আমি উইথআউট রিসার্চ ছাড়া কাজ করেছি, তখন ১০ জন না, আমি ১০০ জনের সাথে কথা বলতেছি, কিন্তু আমি কোনো ক্লায়েন্ট পাচ্ছি না। ঠিক আছে? তো এইভাবে আরকি আমি আমার বা বা য য যখনই আমি যেই ইন্ডাস্ট্রিতে ব্যর্থ হইছি, কেন হইছি, কি কারণে হইছি, এগুলার আমি প্রপারলি আমি রিসার্চ করে বাহির করছি। করার পরে এটাকে আবার সাকসেস করা যায় কিনা এটার পিছনেও আমি কাজ করেছি। ঠিক আছে? তো আমি একটা ইন্ডাস্ট্রির একটা স্পেসিফিক একটা স্কিল ধরে আমি কিভাবে মার্কেটিং করেছি একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে, এইটা নিয়ে আমি মানে আমি ৩-৪ টা উদাহরণ দিব পরবর্তী ভিডিওটাতে। ঠিক আছে? তো পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।